স্বাধীনতার ৭৮ বছরে আজকে আমরা ভারতবর্ষ থেকে যেভাবে দিনের পর দিন আদিবাসীরা বিস্থাপন শুরু করেছে, আগামী দিনে আদিবাসীদের অবস্থা অনেক ভয়াবহ বা সংকটজনক অবস্থায় কিন্তু উপনীত হবে। আজকে 2023-এ যে বন সংশোধন অধিনিয়ম যে কেন্দ্র সরকার লাগু করেছে, তার ভয়াবহ কিন্তু আগামী দিনে আমাদের আদিবাসী সমাজের যে অস্তিত্ব হয়তো আগামী দিনে টিকে থাকবে না, এরকম পরিস্থিতি। যে বন সংরক্ষণ অধিনিয়মটা কি? এটা হচ্ছে আদিবাসীদের যে 2000 যে দীর্ঘদিন ধরে যে ফিফথ এবং সিক্স শিডিউল রয়েছে, ওটাই ভারতবর্ষে যে আদিবাসীদের যে আলাদাভাবে একটা কনস্টিটিউশন রয়েছে, সেই কনস্টিটিউশনকে ধ্বংস করবার জন্য যে রসায়ন এই অধিনিয়ম 23-এর মাধ্যমে ভারত সরকার লাগু করছে। আমরা জানি ভারতবর্ষের যে আদিবাসীদের যে কাস্টমারি ল রয়েছে, আদিবাসীদের এই কাস্টমারি ল এর মাধ্যমে তাদের যে কৃষি কালচার, কলা সভ্যতা, সংস্কৃতি ভারতবর্ষের আরো যারা আছেন তাদের সাথে মিল খায় না, এবং তাদের যে কৃষি কালচার এবং উৎসব তাদের থেকে পৃথক, এবং তারা প্রাচীন কালের যে পরম্পরাগত কৃষি কালচার এবং আদিবাসী আমরা হচ্ছে প্রকৃতির পূজারী, এবং আমরা প্রাকৃতিক যে সমস্ত সূর্য, গাছ, নদী, নালা এই সমস্ত আমরা সম্মান বা শ্রদ্ধা করি বা পুজো করি। তাই অন্যদের থেকে আমাদের যে পৃথক যে আইডেন্টিফিকেশন আমাদের সংবিধানে রয়েছে, তার জন্য আমাদের যে কলা সভ্যতাকে বাঁচানোর জন্য সংবিধানে যে প্রভিশন রয়েছে, স্বাধীনতার ৭৮ বছরে সেটাকে ইমপ্লিমেন্টেশন করা হয়নি। তাহলে এই স্বাধীনতার ৭৮ বছরে কেন ইমপ্লিমেন্টেশন করা হচ্ছে না? কারণ আজকে গোটা ভারতবর্ষ ব্যাপী, তার বাইরে ইন্টারন্যাশনালে ইউনাইটেড নেশন অফ অর্গানাইজেশন ভারতবর্ষের তথা গোটা পৃথিবীর ব্যাপী সমস্ত মূলনিবাসীকে জাগৃতির কাজ করছে। যে দেশে 30% আদিবাসী থাকবে, তারা সেই দেশের শাসন প্রশাসনে আসবে। আজকে আমরা ভারতবর্ষ কেন গোটা পৃথিবীতে যেভাবে বিদেশি শক্তির মাধ্যমে সেখানকার মূলনিবাসীকে আগ্রাসনের মাধ্যমে তাদের কৃষ্টি কালচারকে ধ্বংস করার মাধ্যমে যেভাবে বিপন্ন হতে চলেছে, তাদের আগামী দিনে এই গোটা পৃথিবী ব্যাপী একটা হাহাকার বা সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হবে। সেই সময় ব্রিটিশের সময়ে চার্চিল বলেছিলেন যে ভারতবর্ষে এমন একটা দিন আসবে, সেই সময় ভারতবর্ষে হাওয়া পর্যন্ত বিক্রি করা হবে। আজকে যে সমস্ত জায়গাতে আদিবাসীরা নিবাস করেন, সেই সমস্ত জায়গাতে পরিশুদ্ধ বাতাস যদি থাকে, সে সমস্ত আদিবাসী এরিয়াতেই পরিশুদ্ধ বাতাস আছে। আজকে সেই পরিশুদ্ধ বাতাস বিশেষ পদ্ধতির মাধ্যমে সেটাকে সংগ্রহ করে দেশ বিদেশে বিক্রি করা হচ্ছে, এবং আদিবাসীদের জনগণের জমি রক্ষার যে ফান্ডামেন্টাল রাইট, সেটাকে ধ্বংস করবার কাজ এই অধিনিয়মের মাধ্যমে করছে। তাহলে এটা কারা করছেন? আমরা স্বাধীনতার ৭৮ বছর ধরে আমরা কেন্দ্রে কংগ্রেসকে ভোট দিয়েছি, আদিবাসীরা কংগ্রেসকে ভোট দেয়নি এরকমটা নয়। পশ্চিম বাংলায় এখানকার সিপিএম সরকারকেও ভোট দিয়েছে, এখানকার তৃণমূল কংগ্রেসকেও ভোট দিয়েছে, কেন্দ্রে এখন বিজেপি যিনি আসীন অবস্থায় রয়েছেন তাকেও আদিবাসীরা ভোট দিয়েছে। তো স্বাধীনতার ৭৮ বছরে এই পলিটিক্যাল পার্টিগুলো আদিবাসীকে কি উপহার দিয়েছে? ৭৮ বছরে আদিবাসীদের কোনো কিছু দেয়নি, এবং ৭৮ বছরে সমস্ত কিছু আদিবাসীদের কাছ থেকে তারা কেড়ে নিয়েছে। কাস্টমারি ল আদিবাসীদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। যে পশ্চিম বাংলায় আমরা দেখেছিলাম যে আমাদের মালদা জেলায় মমতা ব্যানার্জি এসে গণবিবাহ প্রচলন করলেন, আদিবাসীদের মধ্যে গণবিবাহ নেই। একই ঝাঁকড়া তোলায় 400-500 জনকে বিবাহ সিস্টেম আদিবাসী কাস্টমারি লতে নেই, অথচ এখানকার মমতা ব্যানার্জি গাজলে এসে আদিবাসীদের একসাথে প্রায় 700-এরও বেশি গণবিবাহ দিয়েছেন। এটা কাস্টমারি লয়ের বিরুদ্ধে কাজ করেছেন। আজকে যে সমস্ত জায়গা থেকে বন সংরক্ষণের মাধ্যমে, সেখানে যে সমস্ত জায়গাতে বন রয়েছে, জঙ্গল রয়েছে, সেই সমস্ত জায়গাতে বাঘ, হরিণ, গন্ডারদের সংরক্ষণের নামে
সেই বন সংরক্ষণে সেই বনের এলাকা থেকে আদিবাসীদেরকে তাড়ানো হচ্ছে এবং সেখানে তারপরে তাড়ানোর পরে তাদেরকে পুনর্বাসনের কোনো ব্যবস্থা সেখানে করা হচ্ছে না। আজকে যদি আমরা দেখি আদিবাসীদের যে সমস্ত জায়গাতে নিবাস করেন সেই সমস্ত জায়গাতে আদিবাসীদের এলাকা ডেভেলপমেন্টের জন্য যতগুলো পঞ্চায়েত রয়েছেন, যতগুলো জেলা পরিষদ দপ্তর রয়েছে, যতগুলো মেম্বার অফ পার্লামেন্ট রয়েছে, যতগুলো আমাদের এমএলএ রয়েছে, আদিবাসীদের জন্য কখনো পার্লামেন্ট বা বিধানসভায় মুখ খুলেনি। আমরা তাদেরকে ভোট দিয়েছি, তারা বিধানসভা বা পার্লামেন্টে মুখ কেন খুলছে না স্বাধীনতা ৭৮ বছর ধরে? তার পিছনে কারণ কি? তার পিছনে একটা কারণ, স্বাধীনতার ৭৮ বছরে যে সমস্ত আমাদের এসপি এসসি ওবিসি সমাজ থেকে যে সমস্ত মেম্বার অফ পার্লামেন্টে যায়, তারা আমাদের বিরুদ্ধে তারা আইন প্রণয়ন করে। যে সমস্ত মেম্বার অফ পার্লামেন্ট অর্থাৎ এমপি আদিবাসীকে সুরক্ষা করবার জন্য এই ভারতবর্ষের আদিবাসীদের জল জঙ্গল জমি করছে, তাদেরকে জোর জবরদস্তি করে তাদের নাম্বার কমানো, তাদেরকে হত্যা করা, এরকমের কার্যক্রম গোটা ভারতবর্ষব্যাপী চলছে। আগামী 10 বছরের মধ্যে এই ভারতবর্ষে যে সংবিধান চলছে, এই সংবিধানের মাধ্যমে ভারতবর্ষের সমস্ত এসটি এসসি ওবিসি এমসি তারা সুরক্ষিত রয়েছে এবং এই সংবিধান রয়েছে বলে আদিবাসীদের কাস্টমারি ল, আদিবাসীদের যে স্বতন্ত্র যে একটা সংবিধান রয়েছে 244(1) এবং 244(2), এই সংবিধান রয়েছে বলে আজকে আমরা এখানে প্রতিবাদ করতে পারছি ভারত সরকারের বিরুদ্ধে। এই সংবিধান যদি না থাকতো তাহলে ভারতবর্ষে যে কোনো মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোথাও প্রতিবাদ করতে পারবে না। আর আগামী দিনে যাতে আমাদের সমাজের মানুষ তাদের কণ্ঠকে কিভাবে রোধ করা যাবে, তাদের প্রতিবাদের আওয়াজকে কিভাবে রোধ করা যাবে, তার জন্য আগামী 10 বছরের মধ্যে ভারতবর্ষে সংবিধান নয়, মনুসংহিতা, মনুস্মৃতি লাগু হতে চলেছে। এই মনুস্মৃতির মাধ্যমে ভারতবর্ষের সমস্ত সমাজের যে কাস্টমারি ল রয়েছে সেই কাস্টমারি লকে খতম করবে এবং তার সাথে যে সমস্ত জায়গাতে প্রাইমারি থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিনামূল্যে আমাদের সমাজের মানুষরা উচ্চশিক্ষা গ্রহণ করবার যে সুযোগ পায়, সেটাকে মনুস্মৃতির মাধ্যমে আগামী দিনে খতম করা হবে। তার কাজ 1990 সাল থেকে শুরু হয়ে গিয়েছে। কারণ যদি বেসরকারীকরণ যদি শুরু না হয় তাহলে আদিবাসীদের জল জঙ্গল জমি তারা মালিক হয়ে যাবে আদিবাসীরা। তার জন্য বেসরকারীকরণের মাধ্যমে সংবিধানে পরিষ্কার ভাবে লেখা আছে আদিবাসীদের জমি নন ট্রাইবেলদের কাছে বিক্রি করা যাবে না, এমনকি সরকারও কিনতে পারবে না, বিদেশি কোনো কোম্পানিও কিন্তু আদিবাসীদের সম্পত্তি ক্রয় করতে পারবে না। এটা সংবিধানে পরিষ্কার ভাবে লেখা রয়েছে। তাহলে আদিবাসীদের যে সম্পত্তি, যে হাজার হাজার হেক্টর সম্পত্তি যে ভারতবর্ষে রয়েছে, এখানকার যে মূল্যবাসীদের যে সম্পত্তি রয়েছে, এখানকার সম্পত্তির যে মালিক, এখানকার জল জঙ্গল জমির যে মালিক এখানকার আদিবাসী। আর এই সমস্ত জায়গাতে প্রায় 99 রকমের খনিজ পদার্থ রয়েছে, কয়লা থেকে শুরু করে হীরা, মানিক, বক্সাইট, অ্যালুমিনিয়াম, সমস্ত রকম যে ধাতু, মূল্যবান ধাতু একমাত্র আদিবাসী এরিয়াতেই রয়েছে এবং একমাত্র আদিবাসী এরিয়াতেই পরিশুদ্ধ বাতাস রয়েছে। তার জন্য আদিবাসী এরিয়াতে কি করা হচ্ছে? ভারত সরকার আদিবাসীদের সম্পত্তিকে, আদিবাসীদের শক্তিকে কমজোর করবার জন্য মাল্টিন্যাশনাল কোম্পানিকে ওয়েলকাম করছে এবং ভারতবর্ষে 27,000 মাল্টিন্যাশনাল কোম্পানি
ভারতে আসবার জন্য এবং ভারতে আনার জন্য ভারতের কেন্দ্র সরকার তাকে ওয়েলকাম করছে এবং এই মাল্টিন্যাশনাল কোম্পানি আগামী দিনে সমস্ত রকমের এখানকার আদিবাসীদের যে সুবিধা রয়েছে সেই সুবিধাকে খতম করে দেবে। আর এই খতম করে দেবে তার ষড়যন্ত্র একমাত্র ভারতের যে ব্রাহ্মণবাদী সরকার, সেই ব্রাহ্মণবাদী সরকারের এই যোজনা। তো যদি আগামী দিনে যে আমাদের যে দাবি কেন্দ্র সরকার যদি কর্ণপাত না করে, এটাকে যদি মূল্যায়ন করার যদি চেষ্টা না করে, তাহলে আগামী দিনে আদিবাসীরা ল অ্যান্ড অর্ডার, গভর্নমেন্টের যে ল অ্যান্ড অর্ডার ভায়োলেট করতে বাধ্য হবে। এবং আগামী দিনে এই আওয়াজ শুধু ভারতবর্ষে সীমাবদ্ধ থাকবে না, ইন্টারন্যাশনাল পর্যন্ত ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন পর্যন্ত এই বার্তা আমরা পৌঁছে দেব। এবং আগামী দিনে যদি আমাদের দাবির মাধ্যমে যদি 2023-এর বন সংরক্ষণ অধিনিয়ম যদি প্রত্যাহার না করে, তাহলে আমরা আগামী দিনে ভারত সরকারকে প্রত্যাহার করতে বাধ্য করাবো। কারণ এই সরকার তার বাপের দেশ নয়, এটা এই দেশ আদিবাসীদের দেশ। আজকে আদিবাসীরা সরকার গঠন করেছে বলে আজকে কেন্দ্রে সরকার আসীন হয়েছে। আগামী দিনে যদি আদিবাসীরা মনে করে এই সরকারকে 24 ঘন্টায় নামাতে টাইম লাগবে না। পৃথিবীতে এটা উদাহরণ রয়েছে, সাউথ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা করে দেখিয়ে দিয়েছে। তাকে 27 বছর জেলে রাখা হয়েছিল, আন্দোলন করে নেলসন ম্যান্ডেলা করে দেখিয়ে দিয়েছে। শ্রীলঙ্কায় সেখানকার সরকারদের বিরুদ্ধে করিয়ে দেখে দিয়েছে। বাংলাদেশে রিসেন্ট ছাত্রদের আন্দোলনের মাধ্যমে সেখানকার জনগণ করে দেখিয়ে দিয়েছে যে আমরাও ভারতবর্ষ থেকে বলছি এটা সম্ভব। এই ভারত সরকারকে নামানোর জন্য খুব বেশি লোকের প্রয়োজন নেই। যদি আমরা ময়দানের মধ্যে মাত্র যদি 5 কোটি লোককে আমরা সমাবেশ করতে পারি, এই ভারত সরকারকে প্রস্তাব দিয়ে আমরা উড়িয়ে দেব। এই অক্কাদ রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদ রাখে। এই সংগঠন এখানে শুধু মালদা জেলার সংগঠন নয়, এই সংগঠন ভারতবর্ষের সংগঠন নয়, এই সংগঠন ইন্টারন্যাশনালের সংগঠন এটা। তাই রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদ কাউকে দেখে ভয় করে না, আগামী দিনে শক্তি নির্মাণ করছে এবং প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি শহরে আগামী দিনে যখন শক্তি নির্মাণ করবে, তখন 24 ঘন্টায় এই কেন্দ্র সরকারকে, এই রাজ্য সরকারকে আমরা পার্লামেন্ট এবং বিধানসভা থেকে আমরা ওদেরকে বের করে দেব। এই অক্কাদ রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদ রাখে। এবং আগামী দিনে আদিবাসীদের জল জঙ্গল জমি রক্ষা করতে হবে। যিনি আমাদের সম্মানীয় মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তিনি আজ পর্যন্ত আদিবাসীদের কথা কেন্দ্রে বলেননি, কোনো আওয়াজ তুলেননি। যতগুলো আদিবাসী নেতা রয়েছে গোটা পশ্চিম বাংলা ব্যাপী, গোটা ভারতবর্ষ ব্যাপী আদিবাসীদের এই কাস্টমারি লকে রক্ষা করতে হবে, এই জল জঙ্গল জমিকে রক্ষা করতে হবে, আর আদিবাসীদের সাহিত্য শাসন অটোনমাসকে রক্ষা করতে হবে। তার পক্ষে কোনো এমএলএ এমপি কোথাও আওয়াজ তোলেনি। যদি আগামী দিনে তারা যদি আওয়াজ না তোলে, আমরা যারা ভারতবর্ষের জনগণ আমরা নিজেরাই আওয়াজ তুলব। একটা হচ্ছে সুপ্রিম কোর্ট, একটা হচ্ছে পার্লামেন্ট, একটা হচ্ছে জন আদালত। যদি সুপ্রিম কোর্ট আদিবাসীদের জন্য ফয়সালা না দেয়, যদি পার্লামেন্ট যদি আদিবাসীদের জন্য ফয়সালা না দেয়, তাহলে আগামী দিনে জন আদালত সে সিদ্ধান্ত নেবে। পৃথিবীর বিভিন্ন দেশ তার নজির বা উদাহরণ দেখিয়ে দিয়েছে যে রাস্তাতে আদিবাসীরা হারবে। আর যদি আদিবাসীরা সেই সিদ্ধান্ত, সেই জন আন্দোলনে নামতে বাধ্য হয়, তখন সেই অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে যারা রয়েছে, যারা এমএলএ এমপি রয়েছে, যারা আজকে জুডিশিয়াল সিস্টেমে যারা রয়েছে,
আজকে যে গণতন্ত্র, আদিবাসীদের এই আওয়াজ, আদিবাসীদের যে কণ্ঠস্বরকে চাপানোর কাজ হচ্ছে, যদি আমরা দেখি যে গণতন্ত্র, ভারতবর্ষে গণতন্ত্র বলে কোনো তন্ত্র নেই, ভারতবর্ষে গণতন্ত্র বলে কোনো তন্ত্র নেই, ভারতবর্ষে চলছে ব্রাহ্মণতন্ত্র। কারণ গণতন্ত্র এবং ব্রাহ্মণতন্ত্র একসাথে চলতে পারে না, এটা ডক্টর বি.আর. আম্বেদকর বলে গেছেন। হয় থাকবে ব্রাহ্মণবাদ থাকবে, নাই থাকবে গণতন্ত্র থাকবে। গণতন্ত্র কি সমতা, স্বতন্ত্রতা, বন্ধুত্ব নেই? এই নীতির উপরে ভারতের প্রত্যেকটা মানুষ, যারা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক, তারা সমান অধিকার পাবে। আজকে তারা জুডিশিয়ারি ডিপার্টমেন্টে সমান অধিকার পাবে, এক্সিকিউটিভ ডিপার্টমেন্টে যে সমস্ত আইপিএস হয়, আমলাতন্ত্র রয়েছে, সেখানে প্রত্যেক মানুষের সমান অধিকার থাকবে। এবং আমাদের যে পার্লামেন্টারি সিস্টেমে প্রত্যেকটা সমাজের মানুষের সমান ভাগিদার থাকবে, এবং প্রিন্ট মিডিয়াতে সমান ভাগিদার থাকবে। এবং প্রিন্ট মিডিয়ার কাজ হচ্ছে যেটা সঠিককে প্রকাশ করা, সঠিক জিনিসকে, যে সমস্ত আমাদের সমাজের মানুষের সামনে যে দুর্নীতিগুলো ঘটছে সেটাকে সঠিকভাবে লিখে মানুষের মধ্যে টেলিকাস্ট করা। কিন্তু আজকের প্রিন্ট মিডিয়া তা করছে না, আজকে গদি মিডিয়া হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে তারা সরকারের হয়ে পাবলিশ করছে। আগামী দিনে এই সমস্ত যে চার চারটা যে পিলার ডেমোক্রেসি, আগামী দিনে যদি এই সরকার আগামী দিনে ডেমোক্রেসিকে রক্ষা করবার চেষ্টা করবে না, প্রত্যেকটা সেক্টরে যদি সমস্ত সমাজের মানুষকে যদি সমান ভাগ দেবে না, তাহলে আগামী দিনে এই রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদ এই ভারতের কেন্দ্র সরকারকে যদি আমাদের আওয়াজের মাধ্যমে যদি প্রত্যাহার না করে, তাহলে এই রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদ জন আন্দোলনের মাধ্যমে তাকে দেখিয়ে দেবে যে কিভাবে জন আন্দোলনের মাধ্যমে সে ভারতের সরকারকে নিচে নামাতে হয়। গোটা পৃথিবী ব্যাপী পালিয়ে সেটা দিতে পারবে না এবং সে ভিক্ষা করার জায়গা পাবে না। এই অবস্থাতেই এই রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদ রাখে। আজকে একটা মিনিমাম কমনটুকু, আবার মিনিমাম যে দয়াটুকু আদিবাসীদের প্রতি তাদের নেই। আজকে যারা এখানকার মাটিকে, সেই পাহাড় জঙ্গলকে, বিভিন্ন জায়গাতে যে সমস্ত সম্পত্তি সেটাকে চাষযোগ্য করে তুললো, সেই কৃষি প্রধান দেশ ভারতবর্ষ তৈরি করলো, এবং যে সমস্ত আজকে আদিবাসীদের জন্য একমাত্র আদিবাসীরাই পারে এই ভারতবর্ষকে সভ্যতার শিখরে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু আজকে এই ব্রাহ্মণবাদী সরকারের মাধ্যমে এমন ভাবে এখানকার মানুষকে পিছিয়ে রাখার যে ষড়যন্ত্র, ভোটের সময় কি করছে, তারা তো যে আদিবাসী এলাকায় যদি যায়, এরা তো আদিবাসীদের কাছ থেকে তো ভোট পাবে না। এরা কি করে আদিবাসী এরিয়াতে গিয়ে সেখানে লাখ লাখ টাকার নোট কিনে আদিবাসী এরিয়াতে পাঠিয়ে দেয়, মাংসর সমাহার, মাংসর মেলা সেখানে বসিয়ে দেয়, আর বিভিন্ন জায়গাতে 2-4টা করে হেলিকপ্টার এরা নিয়ে আসে। যেহেতু আদিবাসীরা শহরে যায় না, দিল্লি বোম্বেতে থাকে না, তারা কখনো হেলিকপ্টার দেখার জন্য ওরা খুব আগ্রহী অবস্থায় থাকে। সেই সমস্ত জায়গাতে বড় বড় নেত্রীরা সেই হেলিকপ্টার নিয়ে সেখানে মিটিং করতে আসে। আদিবাসীরা সেখানে ওই হেলিকপ্টার ক্রয় করা সম্ভব হচ্ছে না, সে সমস্ত জায়গাতে ইলেকট্রনিক ভোটিং মেশিনকে টেম্পার করে আদিবাসীদের ভোটকে জোর জবরদস্তি ওদের খুলিতে নিয়ে যায়। এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে 2015 সালে এই ইলেকট্রনিক ভোটিং মেশিনের উপরে সুপ্রিম কোর্টে আমরা কেস ফাইল করেছি। এই ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভারতবর্ষে আরো অনেক রাজনৈতিক পলিটিক্যাল পার্টি রয়েছে। কোন রাজনৈতিক পলিটিক্যাল পার্টি, বিভিন্ন সংগঠন এই ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে কোনোদিন আওয়াজ তোলেনি যে এই ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে যে ভোটিংকে টেম্পারিং করে যে কোনো শক্তিকে ক্ষমতায় নিয়ে আসা যায়। অনেক লোকেরা জানে না
তো আগামী দিনে এই ইলেকট্রনিক ভোটিং মেশিনের কারণেই, কারণ এই যে শক্তি আদিবাসীদের বিরুদ্ধে ভারত সরকার কথা বলার একটা সাহস পায়, রাজ্য সরকার আদিবাসীদের বিরুদ্ধে কথা বলার একটা সাহস পায়, কোথায় থেকে আসে? এত সাহস কোথায় থেকে আসে? এখন বিভিন্ন জায়গায় যে মর্মান্তিক দৃশ্য, আজকে হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এখানে মানুষ তৈরি হয়। মানুষ তৈরি করবার জন্য কেন্দ্র সরকার কলেজ, ইউনিভার্সিটি তৈরি করেছে। যেমন একটা গাড়ির, যেমন একটা যে কোনো গাড়ি বা মেকানিক্যাল একটা ফ্যাক্টরি থাকে, সেখানে বিভিন্ন রকমের নাট বোল্ট তৈরি হয় এবং সেটাকে একটা গাড়ি নির্মাণ করতে গেলে সেখানকার যে বিভিন্ন নাট বোল্ট গুলো সেটিং করার জন্য সেই ফ্যাক্টরিটা সেইভাবেই তৈরি করা হয় এবং সেটাকে বের করে বিভিন্ন হয়তো মারুতি গাড়ি, টোটো হোক, যে হোক, সেটা তৈরি হয়। কিন্তু আজকে ইউনিভার্সিটি, কলেজ, ইউনিভার্সিটি গুলোতে আজকের দিনে মানুষ তৈরি হয় না। দুঃখের বিষয়, আজকের দিনে মানুষ তৈরি হয় না। কলেজ, ইউনিভার্সিটিতে আজকে জানোয়ার, বদমাস, লাফাঙ্গার তৈরি হয়। তৎকালীন আমাদের আদিবাসী সমাজের সময়ে তক্ষশিলা, বিক্রমশিলা, উজ্জয়িনী, উদন্তপুরী 100খানার বেশি ইউনিভার্সিটি ভারতবর্ষে ছিল। সেই সময় আপনারা জানেন যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে একসাথে 60,000 ছেলে মেয়ে পড়াশোনা করতে পারবে এরকম ক্যাপাসিটি ছিল। এবং শুধু নালন্দা বিশ্ববিদ্যালয়ে শুধু এখানকার তৎকালীন ভারতবর্ষ তথা সেই সময় এই ভারতবর্ষকে ভারতবর্ষ বলা হতো না, সেই সময় বলা হতো জম্বুদ্বীপ। এই জম্বুদ্বীপের মানুষ শুধু এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়তেন না, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ, বিভিন্ন ছাত্রছাত্রীরা নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়তেন। এবং সেই বিশ্ববিদ্যালয় থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা পাস করে বেরোতেন, তাদের কোথাও কোনো রেকর্ড নেই তারা দুষ্কর্মের সাথে, খারাপ কর্মের সাথে যুক্ত রয়েছে। আর আজকের দিনে এই ব্রাহ্মণবাদী সরকারের অধীনে ভারতবর্ষে যতগুলো ইউনিভার্সিটি রয়েছে, সমস্ত ইউনিভার্সিটি থেকে যে সমস্ত মেধা ছাত্র তৈরি করে, এই সমস্ত মেধা ছাত্র, এই মেধা ছাত্ররাই হচ্ছে ব্যাংকের টাকা লুট করে গ্রাম বাংলার লোকেরা ব্যাংকে টাকা চুরি করতে যায়। যে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে, যে এমটেক কমপ্লিট করেছে, বড় বড় ইউনিভার্সিটি থেকে ব্যাংকে টাকা চুরি করতে যায়। এই সমস্ত বড় বড় তারা গুন্ডা তৈরি হয় বিভিন্ন ইউনিভার্সিটিতে, তারা এবং বড় বড় রেপিস্ট যারা পুলিশ ডিপার্টমেন্টে বড় বড় জায়গাতে সার্ভিস করছেন, ডিএসপি থেকে এসপি থেকে শুরু করে, তারা ভারতবর্ষে যারা রেপিস্ট রয়েছে, যারা বলাৎকার করে, যারা ধর্ষণ করে, ওদেরকে রক্ষা করে। আজি করে ঘটনা তো আপনারা দেখছেন যে পুরো প্ল্যানিং, পশ্চিমবাংলা গভর্নমেন্টের পুরোপুরি প্ল্যানিং। সেখানকার সিসিটিভি ফুটেজ কিভাবে আউট হয়ে যায়, সিসিটিভি ফুটেজ তো পাওয়া যাবে সেখানে। যেদিন অ্যাটেন্ডেন্স করা হয় সেই অ্যাটেন্ডেন্স সেখানকার পেজ আউট হয়ে গেল। যে জায়গাতে যে রুমে হয়েছিল সেখানকার বিল্ডিং ভেঙে দেওয়া হলো। তার মানে কি বোঝা যায় এখান থেকে? ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে তো জনগণকে ভয় করবে। আরে ভাই, যেখানে ভোট দিক, আরে ক্ষমতায় তো ওরা আসবেই। 2014 নরেন্দ্র মোদী ক্ষমতায় আসলেন ইলেকট্রনিক ভোটিং মেশিন টেম্পারিং করে। 2019-এ ইলেকট্রনিক ভোটিং মেশিন টেম্পারিং করে ক্ষমতায় আসলেন। 2024-এ ইলেকট্রনিক ভোটিং মেশিন টেম্পারিং করে ক্ষমতায় আসলেন। 2004-এ কংগ্রেস ইলেকট্রনিক ভোটিং মেশিনে টেম্পারিং করে ক্ষমতায় এসেছিলেন। 2009-এ ইলেকট্রনিক ভোটিং মেশিন টেম্পারিং করে ক্ষমতায় কংগ্রেস ছিলেন। তো তখন 2004 আর 2009-এ যখন কংগ্রেস যখন টেম্পারিং করলো ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে, তখন বিজেপি বলল, আরে ভাই তুমি তো 2বার ভোট চুরি করেছো, একবার তো মুঝে মৌকা দে দিজিয়ে না, একবার তো আমাদের সুযোগ দাও না। তখন কংগ্রেসই সেই রাস্তা প্রশস্ত করে দেয়। তখন 3বার ইলেকট্রনিক ভোটিং মেশিন টেম্পারিং করার সুযোগ কংগ্রেস করে দেয়। তাহলে কেন্দ্রে যে আদিবাসীদের বিরুদ্ধে যে আইনগুলো পাস করা হয়, আদিবাসীরা কেন্দ্রে কংগ্রেস হোক বিজেপিকে ভোট দিয়েছে, কারণ আমাদের ভোট ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে গেছে, তাই এরা আমাদের লোকে এরা ভয় করে না। তাই আগামী দিনে আমরা যাকেই ভোট দিই না কেন, কেন্দ্রে হচ্ছে দুটি দল,
দুটি দলই হচ্ছে সাপ। আপনারা দেখেছেন সাপ, কালো গোমা সাপ, সাদা গোমা সাপ, যে কোনো সাপই আপনাকে কামড় যদি দেয় কিনা আপনি মরতে বাধ্য। যদি আপনাকে যদি কালো গোমা সাপ কামড় দেয় তাও আপনি মরবেন, যদি সাদা গোমা সাপ যদি আপনাকে কামড় দেয় তাও আপনি মরবেন। কেন্দ্রে হচ্ছে কংগ্রেস এবং বিজেপি, দুটো যে গোমা সাপ আগামী দিনে এই ভারতবর্ষকে একদম শেষ করে দেবে এবং মনুস্মৃতির মাধ্যমে আগামী দিনে একদম পূর্বে 4500 বছর পূর্বে আমরা যে গোলামী অবস্থায় ছিলাম সেই অবস্থায় পুনরায় আমাদেরকে নিয়ে আসবে, এই প্রয়াস তারা চালাচ্ছে। আমার বক্তব্য এবং আমার বিচারধারা